ইউ আর আন্ডার অ্যারেস্ট। তবু আইনের চোখে আমি খুনি। তুমি আমার পথ থেকে সরে দাঁড়াও ইন্সপেক্টর। আইন আমাকে খুনের দায়ে ফাঁসির আদেশ দিয়েছে, তাই আর একটা খুন করতে আমার হাত কাঁপবে না ইন্সপেক্টর। যে মৃত্যুকে ভয় পায় সে আইনের পোশাক পরে না। আমি যেদিন থেকে পুলিশের টুপি মাথায় পরেছি সেদিন থেকে আমি আমার মাথায় কাপড় বেঁধেছি। আরে মৃত্যুকে আমি ভয় করি না। ভয় দেখে কোনো লাভ নেই। তোর মতো ক্রিমিনালদেরকে গ্রেপ্তার করাই আমার মহান কর্তব্য। আজ তোর হাতে আমি হাত করা পড়াবই। কি স্যারের পিস্তল? ওকে নিয়ে যাও। ইন্সপেক্টর, তুই আমাকে ছেড়ে দে, আমি নির্দোষ। চক্রান্ত করে যারা আমার মতো নির্দোষ ব্যক্তিকে ফাঁসিতে ঝুলাতে চায় তাদেরকে আমি আইনের কাঠগড়ায় দাঁড় করাতে চেয়েছিলাম। আমি প্রমাণ করতে চেয়েছিলাম আমি নির্দোষ, কিন্তু কিন্তু তুই তা করতে দিলি না। তোর কারণে আমার মতো একজন নির্দোষ ব্যক্তি যদি ফাঁসি হয়, আমি আমি তোকে অভিশাপ দিচ্ছি। আমার যদি মৃত্যু হয় তাহলে আল্লাহ তোকে ক্ষমা করবে না। তুই তুই যতদিন বেঁচে থাকবি তুই শান্তি পাবি না। তুই মরেও শান্তি পাবি না। তুই মরেও শান্তি পাবি না। তোকে আমি অভিশাপ দিচ্ছি। আমি রোজ রোজ তোমার কাছে দুহাত তুলে মোনাজাত করি। আমি তোমার কাছে একটি সন্তান চাই। আমি মা হতে চাই। আমি জানি না তুমি আমার মোনাজাত কবুল করছো না কেন। তুমি আমার মনের আশা পূর্ণ করে দাও আল্লাহ, পূর্ণ করে দাও। আমিন। শিমুল, 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 ভীষণ ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি খেতে দাও। কি রক্ত! ইস, তোমার হাত কতখানি কেটে গেছে। আব্দুল, শিগগিরই গাড়ি বের কর, ডাক্তারখানা যেতে হবে। থাক থাক, ডাক্তারখানা যেতে হবে না, সামান্য কেটেছে। না, আমি এক্ষুনি ডাক্তারকে ফোন করছি। হ্যাঁ শিমুল, সত্যি বলছি, তুমি ব্যস্ত হও না, আমার কিচ্ছু হয়নি। একজন অপরাধীকে ধরতে গিয়ে একটু কেটে গেছে। আরে আরে, সুন্দর শাড়িটা ছিঁড়ে ফেললে। তুমি বেঁচে থাকলে এমন সুন্দর শাড়ি 100টা কিনতে পারবো। সেই সাথে দোয়া করি আল্লাহ তোমাকে যেন 100 বছর বাঁচিয়ে রাখেন। শিমুল, তুমি আমাকে এত ভালোবাসো? তুমি ছাড়াই পৃথিবীতে আমার আপনার কে আছে বল? আমার পরিচয় দেবার প্রয়োজন হতো না, তবু দিচ্ছি। আমি হচ্ছে এই এলাকার সবচেয়ে বড় ধনবান সমাজসেবক এবং সম্মানিত ব্যক্তি। আর আমার নামটা ভালো করে শুনে রাখুন। আমার নাম হচ্ছে হেকমত চাকলার। এখানে এসেছেন কেন? আইনের চোখে অপরাধের নিরপেক্ষ বিচার দেখতে। আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইন সবার জন্য সমান। এবার আপনার ভাইয়ের শাস্তির নির্দেশ দিন। ভাই? কার ভাই? কোন ভাইয়ের কথা বলছেন? আমি আপনার ছোট ভাই সাগরের কথা বলছি। ও আমার মেয়ের ইজ্জতের উপর হাত তুলেছে, জোর করে ওর সতীত্ব কেড়ে নিতে চেয়েছিল। এ মিথ্যে কথা, এ আমি বিশ্বাস করি না। কি প্রমাণ আছে আপনার কাছে?
প্রমাণ? প্রমাণ চান আমার কাছে? আছে, প্রমাণ আছে আমার কাছে, অনেক অনেক প্রমাণ। কি ভাবছেন স্বনামধন্য আইনের পাহারাদার ওসি সাহেব? ছবিগুলো দেখে আপনার ভাইয়ের নিরপেক্ষ বিচারের দাড়ি পাল্লার দড়ি ছিঁড়ে গেল নাকি? হ্যাঁ, প্রমাণ? প্রমাণ চাইছেন আমার কাছে? হ্যাঁ, পেয়েছেন প্রমাণ? আমি আপনাকে একদিনের সময় দিলাম। আপনি যদি আপনার ভাইয়ের মাথার চুল কামিয়ে ন্যাড়া করে চোখে মুখে চুন কালি মাখিয়ে গাধায় চড়িয়ে আমার বাড়ির সামনে দিয়ে না ঘোরান, তাহলে আমি কোর্টে বিচার চেয়ে আপনার ভাইকে জেল হাজতে পাঠিয়ে দেবো, আর আপনার ইজ্জত আমার পায়ের জুতো তলায় বিষে দেবো। খেতে বসো, নলে সব ঠান্ডা হয়ে যাবে কিন্তু। তুমি চুপ করো। ভাবি, তুমি চুপ করো তো। ভাইয়া যখন খিদে লাগবে তখন এমনিতেই খাবে। এই, তোর লজ্জা বলতে কিছু নেই নাকি? তোর জন্য সবার সামনে অপমান হয়েছে, আর তুই কিনা গপ গপ করে খাচ্ছিস। দেখো ভাইয়া, মানুষের বেঁচে থাকার জন্য যেমন ইজ্জতের দরকার, তেমনি জীবনের জন্য খাবারেরও প্রয়োজন আছে। হ্যাঁ, দেখেছো দেখেছো, পণ্ডিতের মতো লেকচার দিচ্ছে। ভাবি, আরেক পিস রুটি দাও। এই নাও। তার আগে তুই আমার প্রশ্নের উত্তর দে। ওই মেয়ের সাথে তোর কিসের সম্পর্ক? হ্যাঁ, কোন মেয়ের কথা বলছো ভাইয়া? যে মেয়ের সাথে তুই জঘন্য খারাপ ব্যবহার করেছিস, সেই মেয়ের কথা বলছে। তুমি আমার কথা বিশ্বাস করো ভাইয়া, ওই মেয়ের সাথে আমি কোনো খারাপ ব্যবহার করিনি, বরং ওই মেয়েই আমার সাথে খারাপ ব্যবহার করেছে। ও তোর সাথে খারাপ ব্যবহার করেছে, তুই করিস রে? এই দেখি তোর চেহারাটা দেখি। দেখি। সাগর, 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 তুমি আমাকে যা যা করতে বলেছো আমি তাই করেছি। এবার তুমি আমার ছবির নেগেটিভ ফেরত দিয়ে দাও। আমার যে জিনিস একবার পছন্দ হয় সেটা আমি ফেরত দেই না। তার মানে কি বলছো তুমি? তুমি তো নিজেই বলেছো তুমি নেগেটিভ সহ ছবি ফেরত দিয়ে দেবে। ছবি আর নেগেটিভ সত্যি আমি তোমায় ফেরত দিতাম, যদি ছবি ও নেগেটিভ আমার কাছে থাকতো। বুঝেছি, মিথ্যাবাদী, বদমাশ। তুমি আমাকে ব্ল্যাকমেল করতে চাও, ছোট লোক কোথাকার। শিউলি, তুমি আমাকে ভুল বুঝেছো। আমি ভদ্রঘরের সন্তান। কোনো মেয়ের নোংরা ছবি তুলে তাকে ব্ল্যাকমেল করা আমার খানদানি পেশা না। আমি মায়েদেরকে সম্মান করি, আমি মেয়েদের ইজ্জতকে কাপড় দিয়ে ঢেকে দিই, উলঙ্গ করি না। যে ক্যামেরায় আমি তোমার ছবি তুলেছিলাম, সেই ক্যামেরায় কোনো ফিল্মের নেগেটিভই ছিল না। দেখো, ক্যামেরা খালি ছিল। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আসলে ওটা একটা সাজানো মিথ্যা নাটক ছিল, যে মিথ্যা নাটক তুমি আর তোমার বাবা মিলে আমার সুনাম নষ্ট করার জন্য করেছিলে। একটা কথা মনে রেখো শিউলি, জীবনে তুমি যদি কিছু পেতে চাও তবে কিছু হারাতে শিখো। তুমি যদি উপরে উঠতে চাও তবে একটু নিচে নামতে শিখো। আর আর তুমি যদি কারো কাছে জিততে চাও তবে তার কাছে হারতে শিখো। আল্লাহ তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। তুমি যদি তোমার মনটাকে সুন্দর করতে পারো তবে দেখবে তোমার জীবনটাই বদলে গেছে। তোমার তুলনা হয় না, তোমার তুলনা শুধু তুমি। সাগর, কে? সাগর, তুমি তুমি এখানে? সাগর বাসায় আছে? কেন? জরুরি কাজ আছে, সাগরকে তাড়াতাড়ি ডেকে দিন। ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি ডেকে দিচ্ছি। দাঁড়া, দেখাচ্ছি মজা। কি নির্লজ্জ মেয়ে বাবা। আজ তোকে আমি উচিত শিক্ষা দেব। দাঁড়া। ভাবি, ভাবি, এই ভাবি। সাগর, তুমি এখানে? কি ব্যাপার? আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। ও, ক্ষমা চাইতে এসেছো নাকি আবার অন্য কোনো নতুন মতলব এসেছো? হ্যাঁ, না সাগর না, তুমি আমাকে ভুল বুঝো না। আগে শিউলি মরে গেছে,
কাল রাতে এক নতুন শিউলির জন্ম হয়েছে, যে শিউলি বাঁচবে শুধু তোমাকে নিয়ে, যে শিউলি মরবে শুধু তোমাকে নিয়ে। সাগর, শিউলি, সাগর, এই কি হচ্ছে সব? আদর করছি, প্রেম করছি, চেষ্টা চেষ্টা, কাছে পাওয়ার আপ্রাণ চেষ্টা করছি। তাই বলে আমার সামনে? তাহলে আপনি চোখ বন্ধ করে ফেলুন। হায় আল্লাহ, সাগর, কি কলির যুগ আসলো, লজ্জা বলতে কিছুই নেই। আরে আরে, গেল কোথায়? এরই মধ্যে গায়েবী। দেখো, আজ 5 দিন হলো তুমি কিছু খাচ্ছ না, এমনকি পানি পর্যন্ত স্পর্শ করছো না। আর তুমি যদি এমনি করে খাওয়া দাওয়া ছেড়ে দাও, তাহলে তুমি বাঁচবে কি করে? আমি না বাঁচলে কার কি হবে ডাক্তার সাহেব? আমি বাঁচতে চাই না, মরতে চাই। আমার বেঁচে থেকে কি লাভ? আমি শেষ করে দিতে চাই নিজেকে। অবিচারে যে পৃথিবীতে বিচার নেই, সে পৃথিবীতে আমি বেঁচে থাকতে চাই না। আমি বেঁচে থাকতে চাই না। চলো। জেলার সাহেব, আমার মনে হয় ও আমাদের কথায় খাবে না, বরং মালার স্বামীকে দিয়ে অনুরোধ করে দেখলে হয়তো ওর কথাই খেতে পারে। ঠিকই বলেছেন, চলুন চেষ্টা করে দেখি। চল। সেন্ট্রি, লকআপ খুলে দাও। যাও, ভেতরে যাও। চলুন। মালা, মালা, তুমি পুলিশ জানে না, ডাক্তার জানে না, নার্স জানে না, হাসপাতালের কেউ জানে না। কেউ বলতেই পারে না মেয়েটি কিভাবে হাসপাতাল থেকে পালিয়ে গেল। তবে কি আমি বাচ্চাকে জিজ্ঞেস করবো, বল তোর মা কোথায় পালিয়ে গেছে? স্যার, আমি ফলো করেছিলাম, অল্পর জন্য ধরতে পারিনি। চুপ করো। ইন্সপেক্টর পলাশ স্যার, আমার মনে হয় মালা হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার একটাই কারণ হচ্ছে লুট করা, লুকিয়ে রাখা সোনা আর টাকার খোঁজ করতে। তুমি শহরের আনাচে কানাচে তন্ন তন্ন করে তালাশ করো। স্যার, আমাকে কোথাও পৌঁছানোর কোনো প্রয়োজন নেই, ও তো নিজে এসে আমার কাছে ধরা দেবে। কি বলছো তুমি? যে সাংঘাতিক মেয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেছে, সে নিজে এসে পুলিশের হাতে ধরা দেবে? হ্যাঁ স্যার, মেয়েরা যত সাংঘাতিক হোক না কেন, তার পেটের সন্তানের কাছে সে বড় অসহায় থাকে। মা পৃথিবীর সবকিছু ভুলতে পারে, কিন্তু তার নিজের সন্তানকে কোনোদিন ভুলতে পারে না। আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে এই বাচ্চাকে আমার কাছে নিয়ে রাখবো। আর এই বাচ্চার মা সন্তানের প্রতি মায়ের মমতার টানে নিজে খোঁজ করতে করতে একদিন আমার কাছে চলে আসবে। আমি সেই সুযোগে অতি সহজে তার হাতে হাত করা পরিয়ে তাকে গ্রেপ্তার করতে পারবো। গুড, ভেরি গুড, খুব সুন্দর প্ল্যান। আমি বাচ্চা তোমার কাছে রাখার অনুমতি দিলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আমি কোথায়? আমি এখানে কেন? তোমার কোনো ভয় নেই মা,
তুমি জ্ঞান হারিয়ে পথে পড়েছিলে, আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। তোমার কি হয়েছে? তুমি কোথায় যাবে মা? আমাকে এখনই যেতে হবে। এই নরপিশাচের ছবি আপনার ঘরে কেন? এই খুনির সঙ্গে আপনার কিসের সম্পর্ক? সন্দেহ করে বিনা বিচারে আমার ছেলেকে গুলি করে মেরে লাশ গুম করে ফেলেছে, কিন্তু স্বীকার করে না। খোঁজ করতে গেলে চাকলাদার জবাব দেয়, তোর ছেলের কথা আমি জানি না, কোথায় গেছে কেমন আছে তাও সে জানে না। চাকলাদারের হাত অনেক বড় মা, অনেক লম্বা। আমি ওর লম্বা হাত কেটে ফেলবো বাবা। আমার নির্দোষ স্বামীকে ফাঁসিতে ঝুলাতে চায়, তার আগে আমি ওকে ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলবো। এতে যদি আমার মরণও হয়, আমি সেই মরণকে বরণ করে নেব বাবা, বরণ করে নেব বাবা। তাই হবে মা, তাই হবে। আমি তোমায় কথা দিচ্ছি, আমার জীবনের বিনিময় হলো আমার ছেলের হত্যা আর তোমার স্বামীর ফাঁসির বদলা আমরা দুজনে একসাথে নেব। আমি চাই প্রতিশোধ, সন্তান হত্যার প্রতিশোধ। আমি তোকে ছাড়বো না চাকলাদার, আমি তোকে ছাড়বো না। একে তোমার হাতে তোয়ালে জড়ানোটা কি? আমি তোমার জন্য একটা খেলনা পুতুল নিয়ে এসেছি। কই দেখি দেখি কেমন খেলা পুতুল। হুম। দাও না, দাও না, দেখাবো না। আমার কোলে দাও প্লিজ। এই তোমার সেই খেলনা পুতুল। কি সুন্দর বাচ্চা, কি মায়া ভরা ছেলে। আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া। নিশ্চয়ই আল্লাহ আমার জন্য পাঠিয়েছেন। সে কি তোমার কোলে বাচ্চা? না, কাঁদো কার বাচ্চা, না, ভাবি? না না, আমার বাচ্চা। খুব সুন্দর বাচ্চা। সুন্দর। দেখে তো মনে হচ্ছে নিশ্চয়ই কোনো রাজা বাচ্চার ছেলে। না, ও একজন মেয়ে কয়েদের ছেলে। ওর মা ওকে হাসপাতালে রেখে পালিয়ে গেছে। দেখো, বাচ্চা যারই হোক না কেন, এখনো আমার ছেলে। আমি ওকে আদর দিয়ে সোহাগ দিয়ে মানুষ করব। আজ থেকে ও আমার ছেলে। না শিমুল, তুমি ভুল করো না। ওকে বেশি আদর্শ হওয়া দরকার নেই। এই বাচ্চার মাকে যখন পাওয়া যাবে, তখন ওকে ওর মার কাছে ফেরত হবে। ওর মাকে কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? আমি রোজ দুহাত তুলে মোনাজাত করব, যাতে ওর মাকে পুলিশ কোনোদিন খুঁজে না পায়। ও আমাদের কাছে থাকবে, তাই না বাবা? চলো মুন্না, আমরা ভিতরে যাই। বল, কেন আমার স্বামীকে ফাঁসিতে ঝুলাতে চাস? বল, কেন তাকে মেরে ফেলতে চাস? তোকে আমি ছাড়বো না। বল, বল, কেন আমার ছেলেকে মেরে ফেলেছিস? কেন তার লাশ গুম করেছিস? বল, আজ তোকে আমি ছাড়বো না। বল, কেন বল, কি অপরাধ করেছিল? কেন তোকে আমি ছাড়বো না? তোদের বাচ্চাকে পেয়েছি না। ধরে নেওয়া হারাম যাবে। উঠ, তাড়াতাড়ি উঠ, জলদি, তাড়াতাড়ি। কি হলো? কি ব্যাপার ভাই, এত বড় শহরে একটা পুরুষও নেই নাকি? তোমরা মেয়েটিকে তাড়িয়ে বেড়াচ্ছ আর কেউ কিছুই বলছে না? খবরদার, আমাদের পথ থেকে সরে দাও।
তুই আমাদের ভয় দেখাচ্ছিস? চলো নাও, দুধু খাও, দুধু। খাও না। হায় আল্লাহ, এখন আমি কি করি? দুধও খাচ্ছে না, কান্নাও থামছে না। এখন আমি মায়ের বুকে দুধ কোথায় পাবো? না থাক, কাঁদে না। ভাবি, 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 দেখো কাকি নিয়ে এসেছি। আসুন। তুমি আবার কাকে নিয়ে আসলে? কাজের বেটি, আজ থেকে ও বাচ্চাকে দেখাশোনা করবে, লালন পালন করবে। না স্যার, দেখো তো এখানে আছে কিনা, ভালো করে দেখো এর মধ্যে মেয়ের ছবি আছে কিনা। না স্যার। এখানে দেখো তো, ভালো করে দেখো। হ্যাঁ? এই মেয়ে স্যার। হ্যাঁ? I see. হাবিলদার, Yes, sir. এই মেয়ে হাসপাতাল থেকে পালিয়েছে। জি স্যার, আপনি ঠিকই বলেছেন। ওদেরকে হাজতে নিয়ে যাও, ব্যাপারটা আমি দেখছি। এই, চল, চল, চল। হাই বকুল, বকুল। ওর খিদে পেয়েছে। বাবা, না, এই তো, নাও। আহা, ঠিক করে না বাবা, রাগ করে না। নাও বাবা, নাও, খাও তো। কই? আল্লাহ, কি করি? মুন্না আর মায়ের দুধ খেতে চাচ্ছে। নিষ্ঠুর দুনিয়া, বাচ্চা দুধের জন্য কাঁদছে, আর ওর হতভাগী মা না জানি কোথায় কি করে বেড়াচ্ছে। হে আল্লাহ, আমি কি পাপ করেছি জানি না, নিজের ছেলে কাঁদছে, অথচ এত কাছে থেকে ওকে একটু দুধ খাওয়াতে পারছি না। তুমি একই শাস্তি দিচ্ছ আমাকে, আমি আর সহ্য করতে পারছি না। না। আয় বাবা আয়, এই বুকে আয়, তুই বুকে এলে আমার প্রাণ দিয়ে জোড়ায়। আয় বাবা আয়, এই বুকে আয়, তুই ছাড়া কে আছে আমার দুনিয়ায়। আয় বাবা আয়, এই বুকে আয়।
সর্বনাশ হয়ে গেছে বস। জামাল আর কাসেম ধরা পড়েছে, থানায় আপনার নাম বলে দিয়েছে। আরে রাখ, ওতে আমি ভয় পাই না। জন্মের দিন থেকে শুরু করে আমার জীবনের সব কথা বলে দিলেও আমার কিছু হবে না। কুত্তা ঘেউ ঘেউ করলেও হাতির কিছু যায় আসে না। তোকে ওসব নিয়ে ভাবতে হবে না। শোন বস, আরে আসুন আসুন ওসি সাহেব, একদিন পর আমার বাড়িতে পদ ভুলে এলেন নাকি? আমি কোনোদিন পথ ভুল করি না, তাই আমি ঠিক পথে সঠিক বাড়িতে এসে দাঁড়িয়েছি। সঠিক বাড়ি মানে? আমার কথা শুনে চমকে উঠলেন নাকি চাকলাদার সাহেব? পুরুষের মতো আমার চোখের দিকে তাকে কথা বলুন। চাকলাদার সব সময় চোখে চোখ রেখে কথা বলে, কিন্তু সেই ব্যক্তিকে আমার সমান সমান হতে হবে। হেকমত চাকলাদার কোনো দিনই ছোট লোকদের চোখে চোখ রেখে কথা বলে না, তাদেরকে পাত্তাও দেয় না, ইজ্জতও করে না। মিস্টার চাকলাদার, আমি একজন পুলিশ অফিসার। গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের অধীনে আমি দেশ সেবা চাকরি করি, যার ইজ্জত আপনার মতো বেদম লোকের চেয়ে অনেক বেশি। হ্যাঁ, হ্যাঁ, আর আমার হাতে 1.5 ফুটের একটা শক্ত আইনের ডান্ডা আছে। সেটা যদি একবার কারোর পিঠের উপর পড়ে, তখন সে আব্বা আব্বা বলে চিৎকার করে তার সারা জীবনের হিসাব নিকাশ দিতে থাকে। আমার বাড়িতে এসে আমাকেই ধমক দিচ্ছ? এত বড় সাহস তোমার? আপনাদের মতো লোকদেরকে কিভাবে সাহায্য করতে হয় তা আমার ভালো করে জানা আছে। এক্ষুনি আমি আইজি সাহেবকে ফোন করে সব বলছি। মিস্টার চাকলাদার, আপনি যার কাছে ইচ্ছে তার কাছে ফোন করবেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে আমার প্রশ্নের জবাব দিতে হবে আপনাকে। বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। আপনার গলায় কি হয়েছে? মানে রাত্রে ঘুমোবার সময় বালিশের কারণে আমার ঘাড়ে ব্যথা হয়েছে। ব্যথা পেয়েছেন নাকি অন্য কেউ দিয়েছে? এই শহরে এমন কেউ নেই যে আমার গলা পর্যন্ত পৌঁছতে পারে। কিন্তু আপনার গলার কাছে সামান্য এক বাপের বেটি পৌঁছে গেছে। তুমি কোন বেটির কথা বলছো? আমি ওই বেটির কথা বলছি যে বেটি হাসপাতালে বাচ্চার জন্ম দিয়ে আপনাকে মারার জন্য ছুটে গিয়েছিল। ওই বেটির সাথে আপনার কিসের সম্পর্ক? আপনাকে হত্যা করে কিসের প্রতিশোধ নিতে চায়? মনে হচ্ছে তুমি বাংলাদেশের ধুমধারাক্কা ছবি খুব বেশি দেখো, তাই একটা মন গড়া কাহিনী বানিয়ে আমার কাছে এসছো। ঠিক আছে, আমি ধুমধারাক্কা একটি ছবির শেষ দৃশ্যের কথা বলছি। হিরো ভিলেনকে কিল ঘুষি লাথি মারতে থাকে, দু একটা মেরে শেষ করে না। ভিলেন লাথি খেয়ে কুত্তার মতো চিৎকার করতে থাকে, আর হিরো লাথি মারতেই থাকে। আচ্ছা, তার মানে তুমি নিজেকে হিরো মনে করছো? কিন্তু তুমি জানো না, আমার একটা টেলিফোনে আমি তোমাকে হিরো থেকে জিরো বানাতে পারি। হ্যাঁ, ফোন আপনি তখনই করবেন যখন কাল আদালতে আপনার পালিত কুত্তাদেরকে আমি হাজির করব। কামা, ওকে যেতে বল, আর বলে দে এখন আমার ঘুমোবার সময় হয়েছে, আর এখান থেকে চলে যাবার পথটাতে খেয়ে দে। মিস্টার চাকলাদার, আজ রাতে শুধু একটা ঘুমের বড়ি নয়, এক মুঠো ঘুমের বড়ি খেয়ে ফেললেও শত চেষ্টা করে দেখবেন আপনার চোখে ঘুম আসবে না। যা, ওই পুলিশের কুত্তাটাকে আজ রাতেই জন্মের মতো শেষ ঘুম পাড়াবার ব্যবস্থা কর।
জামায় শুয়ে পড়ুন। কেউ মাথা করবেন না, কেউ মাথা করবেন না। কি হচ্ছে এখানে? হ্যাঁ ভাই, আমি হতভাগার দুঃখিনী মা। আমার সন্তানকে আমি বুকে নিয়ে বয়ে বেড়াচ্ছি চাকরানির মতো, কিন্তু আমার সন্তান বলে মায়ের পরিচয় দিতে পারছি না। আমার নাম বকুল না, আমার আসল নাম মালা। আমি সেই মালা যে কোনো অন্যায় করেনি, অথচ পুলিশের ভয় পালিয়ে বেড়াচ্ছে। আমি সেই মালা যার স্বামীকে মিথ্যে খুনের মামলায় ফাঁসিতে ঝুলিয়ে দিতে চাইছে। ভেবেছিলাম আইন সবার জন্য সমান, কিন্তু এখন দেখছি না, বড় লোকের জন্য আইন, গরিবের কোনো আইন নেই, বিচার নেই। সব মিথ্যে, সব মিথ্যে। সব যদি মিথ্যা হয় তাহলে সত্য কোনটা? যে সত্য এই মিথ্যের দুনিয়া থেকে চিরদিনের জন্য উঠে গেছে। পৃথিবীতে সত্য বলে কিছু নেই। যে সত্য তুমি জানতে চাও, সেই সত্য জেনে তোমার কি লাভ? পৃথিবীর আর কারো লাভ হোক বা না হোক, তোমার সত্য কথা শুনে অন্তত একজন ছোট ভাই তো লাভ হতে পারে। হ্যাঁ বোন, তুমি আর আমার কাছে কিছুই লুকিয়ে রেখো না। আমি কথা দিচ্ছি, সত্যের জন্য আমি আমার ভাইয়ের সাথে যুদ্ধ করে, আইনের সাথে যুদ্ধ করে, তোমার এই ছোট ভাই তার জীবনের মায়া ছেড়ে দিয়ে বড় বোনের উপকার করবেই। এবার আমাকে সবকিছু খুলে বলো বোন। আমার সাজানো গোছানো সুন্দর একটা সংসার ছিল, যেখানে কোনো অভাব ছিল না। সুখের সাগরে ভাসছিলাম আমি। আমাদের সংসারে ছিল সুখ, ছিল আনন্দ। আমি মা হতে যাচ্ছি শুনে আমার স্বামী মহা খুশি। আনন্দে আত্মহারা হয়ে আমাকে নিয়ে কোথায় রাখবে, কি খাওয়াবে ভেবে পায় না। না, কেন? জানো মালা, তুমি যদি বেশি করে আঙ্গুর খাও তাহলে আমার সন্তান আঙ্গুরের মতো সুন্দর টুকটুকে হবে, শক্তিশালী হবে, তাই না কুকুমনি? খুকু না, খোকা। আমি একটা ফুটফুটে খোকা চাই। না খুকু, কথা কি? আমি একটা ফুটফুটে খুকু চাই। না, খোকা। আরে আমার প্রথম মেয়ে হবে। আমার প্রথম ছেলে হবে। দূর বোকা, আগে মেয়ে হলে ভাগ্য বদলে যায়, আমাদের ভাগ্য বদলে যাবে। হ্যাঁ ভাবে, মায়া ঠিকই বলেছে। কে আপনি? আমি আপনার সন্তানের আগমনে ভাগ্য খোলার চাবি নিয়ে এসেছি। সত্যি আপনার সন্তান ভাগ্যবান। জন্ম নেবার আগেই আপনাদের ভাগ্য খুলে গেল। নিন, এতে 1 লক্ষ টাকা আছে, এ সবই আপনার। কিন্তু আমি বুঝতে পারলাম না, আপনি এত টাকা দিচ্ছেন কেন? সামান্য একটু কাজ করতে হবে। আপনি আগামী শুক্রবার রাতে ঢাকা থেকে মালগাড়ি নাম্বার 2034 নিয়ে নিশ্চয় চিটাগং যাচ্ছেন? হ্যাঁ যাচ্ছি। ওই মালগাড়ির বগিতে ব্যাংকে নগদ 10 কোটি টাকা ও শোনা যাবে। তাতে কি হয়েছে? আপনি শিমুলিয়া রেল ক্রসিং পার হয়ে 1 কিলোমিটার দূরে মাত্র 8 ঘন্টার জন্য মালগাড়িটা থামিয়ে দেবেন। বাস, আপনাকে আর কিছুই করতে হবে না, বাকি কাজ আমরা করব। তুই আমাকে কি ভেবে এখানে এসেছিস? তোর এত বড় সাহস! তুই ভেবেছিস টাকার লোভে আমি দেশের সাথে এত বড় বেইমানি করব? সরকারি টাকা সোনা তোকে লুট করতে দেব? বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, নইলে আমি তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। ভাবি, আপনার স্বামীকে বোঝান, আপনার সন্তান পয়দা হবার আগেই আপনাদের ভাগ্য খুলে যাচ্ছে। ভাগ্য লক্ষ্মী নিজেই হেঁটে এসেছে আপনাদের ঘরে। আমাদেরকে টাকার লোভ দেখে কিনতে এসেছিস? এ তো শুধু অগ্রিম, কাজ শেষ হবার পর এত টাকা দেব সারা জীবন গুনেও শেষ করতে পারবেন না। হারামজাদা দেশের শত্রু, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, নইলে পুলিশ থেকে এক্ষুনি ধরিয়ে দেবো। আমার কথা শুনুন, শেষবারের মতো বলছি, টাকাটা নিয়ে নিন। খবরদার!
টাকার কথা আর একটিবার উচ্চারণ করবে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। প্রস্তাবে রাজি? না, আমাদের প্রস্তাবে রাজি না। বলেছে টাকা দিয়ে ওদের কেড়ে যাবে না। আচ্ছা আচ্ছা, পেপার নিয়ে যান, পেপার। আমাকে একটু সাপ্তাহিক ছুটি পত্রিকা দাও। নাও। ওই তাহলে ইঞ্জিন ড্রাইভার? হ্যাঁ, ওই ইঞ্জিন ড্রাইভার রাজু আর পাশে ওর স্ত্রী। ওরা দুজনে মিলে আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। চলো। রাজু, শালা ড্রাইভারের বাচ্চা ড্রাইভার, আমাকে অপমান করার জন্য এমন শাস্তি আমি তোকে দেব, সারা জীবন তোকে পস্তাতে হবে। চল। মা, তুমি এখানে? কে তোমাকে তুলে দিয়েছে? আমাকে ধরে নিয়ে চলো, চলো, শিগগির চলো। আরে ওই, yes boss, ধর ওকে। রাজু, তুই একে করছিস? শাবাশ বিচ্ছু, শাবাশ। তুমি তাড়াতাড়ি সোনার টাকা নিয়ে জঙ্গল পথে সোজা আমার গোডাউনে চলে যাও। সাবধান, পুলিশ যেন টেন না পায়। গাছে কি হয়েছে? ইঞ্জিন ড্রাইভার রাজু টাকার লোভে আমাকে মেরে সোনা টাকা লুট করে পালিয়ে গেছে। রাজবাবুর ভয় করছে। কোনো ভয় নেই। ওই! ওঠো, মালা। মালা, মালা, তোমাকে তোমাকে আর একটু কষ্ট করতে হবে লোকে। তোমাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। চলো, চলো। হ্যান্ডকাপ লাগাও। আমি কোর্টে চিৎকার করে বললাম আমার স্বামী নির্দোষ, সে খুন করেনি, কিন্তু
কিন্তু কেউ আমার কথা শুনলো না। আমার স্বামীকে আদালত ফাঁসির আদেশ দিল। তবে কি ধরে নিব এই পৃথিবীতে গরিবের কোনোই বিচার নেই? আছে আছে, গরিবের বিচার আছে, আইনের বিচার আছে। আমার প্রতি তুমি বিশ্বাস রাখো বোন। আমি তোমাকে কথা দিচ্ছি, বোন বলে যখন একবার তোমায় দেখেছি, তখন ভাইয়ের দাবি নিয়ে আমার জীবনে বিনিময় হলেও তোমার প্রতি যারা অন্যায় অবিচার করেছে তাদের বিরুদ্ধে আমি লড়ে যাব। আর যতদিন এই অন্যায়ের বিচার আদায় করতে না পারবো, ততদিন আমি তোমার পক্ষে যুদ্ধ চালিয়ে যাব। তোমার সুখের ঘরে যারা আগুন জ্বালিয়েছি তাদেরকে আমি ছাড়বো না, কিছুতেই না। সাগর, হ্যাঁ, আমার ভাইয়া, তুমি যাও। সাগর, এই সাগর, এখানে কি করছিস? উপরওয়ালার সাথে কথা বলছি। উপরওয়ালার সাথে কথা বলছিস? হ্যাঁ, উপরওয়ালার সাথেই কথা বলছি। বলছি, হে আল্লাহ, তুমি বাংলার ঘরে ঘরে আমার ভাইয়ের মতো ভাই জন্ম দাও, তাহলে পৃথিবীতে কোনো অন্যায় অবিচার থাকবে না। বাহ, খুব ভালো বলছিস। তবে এটা সত্যি করে বলছিস নাকি আমার সাথে ঠাট্টা করছিস? 50-50, মানে অর্ধেক অর্ধেক। তার মানে? তার মানে হচ্ছে, নাম্বার 1, তুমি কোনো অন্যায় অত্যাচারকে প্রশ্রয় দাও না। নাম্বার 2, যদি কেউ কোনো অন্যায় অত্যাচার করে তাকে তুমি গ্রেফতার করে আদালতে পাঠিয়ে দাও। অথচ তুমি একবারও ভেবে দেখো না ওই লোকটি সত্যি কোনো অন্যায় করেছে কিনা। নিশ্চয়ই কাজ করার দায়িত্ব আমার নয়। ওই কাজ করার দায়িত্ব আমার। দেখ সাগর, আমি পুলিশ আর তুই উকিল। তোর আর আমার মধ্যে সারা জীবনে এই নিয়ে যুদ্ধ চলবে। আমি চিরদিন লড়ে যাব আইনের জন্য, আর আমি লড়ে যাব অন্যায়ের বিরুদ্ধে, সত্য আর ইনসাফের জন্য। তোমাদের নাস্তা রেডি। কামিং। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেয়াদবি মাফ করবেন, আমার এই নামাজ পড়ার জন্য একটু দেরি হয়ে গেল। কিন্তু খবরদার বিচ্ছু, পালাবার চেষ্টা করবি না, নইলে আমি তোকে গুলি করে মেরে ফেলবো। এবার বল, টাকা সোনা কোথায় লুকিয়ে রেখে? ও অবশ্যই তোমাকে আমি টাকা সোনার ভাগ দেব। তুমি আবার কে? আমি দুধালা ছোট ভাই। সে কোথায়? সে অসুস্থ, তাই আমি নিজেই দুধ নিয়ে এসেছি। 1, 2, 3। হ্যালো, কে? বস, আপনার ধারণাই ঠিক। মালা এখন ওই পুলিশ ইন্সপেক্টর পলাশের বাসাতেই আছে। আমার ধারণাটাই ঠিক। ঠিক আছে, আমি ব্যবস্থা নিচ্ছি। দেখি কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়ায়। হ্যালো আইজি সাহেব, আপনাকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছি। ঠিক আছে। যে মালাকে নিয়ে এত হইচই হচ্ছে, সেই মালা পুলিশ অফিসার পলাশের বাড়িতেই আছে। কি বলছেন আপনি? ওকে ধরতে না পারলে কেসে সুষ্ঠু তদন্ত হবে না, বিচারও হবে না। এই দেখো তো, এই ডিজাইনটা কেমন দেখো তো। এই ডিজাইনটা কিন্তু আমাকে বানিয়ে দিতেই হবে। কই দেখে। এবার না, এটা তোমাকে বানিয়ে দেব। কলিং বেল। তুমি বসো, আমি দেখছি। স্যার, আপনি হঠাৎ? স্যার, আপনি আমার বাড়িতে? হ্যাঁ, আমাকে আসতে হলো একটা তদন্তের জন্য। আমাকে টেলিফোনে জানানো হয়েছে তুমি নাকি মালাকে এ বাড়িতে লুকিয়ে রেখেছো। তাই আমি এসেছি পুরো বাড়িটা তল্লাশি করতে। আমি মালাকে লুকিয়ে রাখবো কেন স্যার? হ্যাঁ, ঠিক আছে স্যার, আপনি আমার পুরো বাড়ি তল্লাশি করুন। এই
ভালো করে পুরো বাড়িটা তল্লাশি করো, যাও। এই ঘরে কোনো মেয়ে মানুষ নাই, অন্য ঘরে ভালো করে দেখো। Yes, sir! এই ঘরে একটা মেয়ে মানুষ পাওয়া গেছে। ঠিক আছে, ওকে এখানে নিয়ে এসো। এই, চলো চলো। এই, মুখের উপর থেকে কাপড় সরিয়ে ফেলো। বকুল, মুখের উপর থেকে কাপড় সরিয়ে ফেলো। আরেকটা কথা, তুমি ভুল করে কখনো আমার স্বামীর সামনে আসবে না, মনে থাকবে তো? ও বুঝেছি। আরে সেটা তো অন্য কথা। তুমি তো এখন সাহেবকে দেখাচ্ছ না, তুমি বড় অফিসারকে দেখাচ্ছ। ঠিক আছে, তুমি একটু ওই ঘরে চলো তো, আসো। না, একদম মিল নেই এই ছবির সাথে। ঠিক আছে, তুমি এখন যাও। পলাশ, এসো এসো। সরি পলাশ, এই অন্য মহিলা, এই ছবির সাথে মহিলার কোনো মিল নেই। ঠিক আছে পলাশ, তোমরা মনে কিছু করো না। ওকে স্যার, নো প্রবলেম স্যার। আচ্ছা, আসি। থ্যাংক ইউ স্যার। এসো তোমরা। কি হয়েছে? কিচ্ছু হয়নি, তুমি ভয় পেয়েছো? আরে ভয়ের কিচ্ছু নেই। আপু বেরিয়ে এসো, পুলিশ চলে গেছে। আমি সাকসেসফুল। পুলিশ চলে গেছে? হ্যাঁ আপু, পুলিশ চলে গেছে। জানো আপু, পুলিশের কাছ থেকে সব সময় দূরে থাকতে হয়। ওদের সাথে না করা যায় বন্ধুত্ব, না করা যায় শত্রুতা। ভাইয়া তুমি? আমি ভাইয়া নই, আমি পুলিশ ইন্সপেক্টর জায়েদুল হক পলাশ। বিড়ালকে কখনো বাঘ বানানো যায় না। মালা, আমি তোমাকে গ্রেফতার করলাম। এই চলো আমার সাথে। ভাইয়া, আবারও তুমি ওই একই কথা বলছো। আচ্ছা, তুমি যদি ওকে গ্রেফতার করো তাহলে তোমার কি লাভ হবে? তুমি একটি মেডেল পাবে, তাই তো? ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে একটি মেডেল তৈরি করে দেব। তুমি ওকে গ্রেফতার করো না, প্লিজ ভাইয়া, প্লিজ প্লিজ। তুমি মালাকে গ্রেফতার করো না। আমি তোর কথা মালাকে গ্রেফতার নাও করতে পারি, কিন্তু আমি একজন পুলিশ অফিসার হয়ে আইনের পথ থেকে সরে দাঁড়াতে পারি না। আমি ওকে গ্রেফতার করব না, আমি আমার বোনকে গ্রেফতার করতে দেব না। আমি ওকে গ্রেফতার করলাম। আমি বাধা দেব, দেখি কে আমার বোনকে গ্রেফতার করে। তুই দেখতে চাস? হ্যাঁ, তুই দেখতে চাস? তবে দেখ, সরে দাঁড়াও সামনে থেকে। আমি শেষবারের মতো বলছি, ওর সামনে থেকে সরে দাঁড়া। সরে দাঁড়া। ছেড়ে দাও আমাকে। ছেড়ে দাও। আমি অনেক ভেবে দেখলাম, আমার জন্য আজ তোমাদের ভাই ভাই ঝগড়া। আমি তোমাদের দুই ভাইয়ের মাঝে প্রাচীর হয়ে দাঁড়িয়েছি। তার চেয়ে তুমি আমাকে পুলিশের হাতে তুলে দাও। তুমি বাড়ি ফিরে যাও ভাই। না বোন, না, কোনো ভাই পারে না তার বোনকে পুলিশের হাতে তুলে দিতে। আমিও পারবো না। আমার জন্য কোনো চিন্তা করো না বোন, তুমি শুধু আল্লাহর কাছে দোয়া করো আমি যেন শত বিপদের মাঝেও মিথ্যার বিরুদ্ধে জয়ী হতে পারি। সাগর,
হ্যালো, শোনো, পুলিশ ইন্সপেক্টর পলাশের ভাই সাগর আমাকে ফলো করছে। আমি শালবনের টিলা নাম্বার 003-এর দিকে যাচ্ছি। তোমরা রাস্তায় ফাঁক পেতে অপেক্ষা করো, যেভাবে হোক ওকে আটকাতে হবে। ওকে বস, সব ব্যবস্থা করছি। পলাশের ছোট ভাই সাগর, ওকে আটকে রাখো। ওর কাছ থেকে মালার সন্ধান বের করতে হবে। সাব্বাস পিচ্ছু, তুমি কোনো চিন্তা করো না। আমি কালী মন্দিরের পেছনে শালবনের টিলা নাম্বার 003-এ এক্ষুনি আসছি। সাগর যেন পালাতে না পারে। হ্যালো, হ্যালো, সর্বনাশ হয়ে গেছে ভাইয়া। কে তুমি? আমি শিউলি বলছি। সাগর ভীষণ বিপদে পড়েছে। এক্ষুনি আপনি না গেলে ওরা সাগরকে মেরে ফেলবে। সাগর কোথায়? কালী মন্দিরের পেছনে টিলা নাম্বার 003-এ। হাবিলদার, ফোর্স রেডি করো, এখনই কালী মন্দির যেতে হবে। মুভ। বল মালা কোথায়? শিগগির বল, শিগগির বল হারামজাদা, নইলে আমি তোকে জানে মেরে ফেলবো। না, আমি বলবো না। আমি জানি, কিন্তু আমি বলবো না। বলবি বলবি, শুধু মালা নয়, তোর 14 গোষ্ঠীর ফর্দ আমাকে লিখে দিবি। পুলিশ, পুলিশ কি? পুলিশ! চলো না, চলো, কুইক! খোলো। এবার বল মালা কোথায়, নইলে নইলে তোকে আমি গ্রেফতার করতে বাধ্য হব। ভাইয়া, শুধু মালার ঠিকানা নয়, প্রয়োজনে আমি মালাকে তোমার হাতে তুলে দেব। সেই সাথে তখন তুমি আমাকেও গ্রেফতার করো, আমার কোনো আপত্তি থাকবে না। ভাইয়া, তোমার দুটি পায়ে পড়ি ভাইয়া, তুমি একজন নির্দোষ ব্যক্তিকে ফাঁসি দিও না। ভাইয়া, শুধু বিধবা মালার কাছেই নয়, তুমি আল্লাহ তাআলার কাছে এই অপরাধে ক্ষমা পাবে না। তুই কি বলতে চাস? হ্যাঁ ভাইয়া, আমি ঠিকই বলছি। তুমি জানো না ভাইয়া, ওই চোরাকার বাড়ি চাকলাদার ইঞ্জিন ড্রাইভার রাজুর মতো দেখতে, একদম হুবহু একই চেহারার বিচ্ছু নামের একজন লোককে জোগাড় করে, তার সাথে চক্রান্ত করে ট্রেন লুটের সময় রেল পুলিশ ও রেল গার্ডকে হত্যা করে সোনা আর টাকা লুট করেছে। ইন্সপেক্টর, তুই আমাকে ছেড়ে দে, আমি নির্দোষ। চক্রান্ত করে যারা আমার মতো নির্দোষ ব্যক্তিকে ফাঁসিতে ঝুলাতে চায়, তাদের আমি আইনের কাঠগড়ায় দাঁড় করাতে চেয়েছিলাম। আমি প্রমাণ করতে চেয়েছিলাম আমি নির্দোষ, কিন্তু কিন্তু তুই তা করতে চাইলি না। তোর কথা যদি সত্যি হয়, রাজু যদি সত্যি নির্দোষ হয়, খুন না করে থাকে, তোর মাথায় হাত রেখে কসম খেয়ে বলছি, রাজুর ফাঁসি হবে না। আমি আইনের সামনে সত্য প্রমাণ করে রাজুর ফাঁসি হতে দেব না। ভাইয়া, ভাইয়া, সব বলবো।
তুমি কোনো চিন্তা করো না, আমি সত্য প্রমাণ করে তোমাকে মুক্ত করবই। স্যার, রাজুর ফাঁসির দিন ঠিক হয়ে গেছে। আর মাত্র 24 ঘন্টা পর আগামীকাল ভোর 4:30 তাকে ফাঁসি দেওয়া হবে। 24 ঘন্টা, সে তো অনেক সময়। রাজু, আমি চলে। আরে সাথে আবার কাকে নিয়ে এসেছো? আরে পরিচয় করিয়ে দেবার জন্যই তো সাথে করে নিয়ে এলাম। উনি হচ্ছেন শেখজি রামলাল আগরওয়ালা। থ্যাংক ইউ, ধন্যবাদ ধন্যবাদ। বসুন শেখজি, ঠিক আছে। আপনার কথা অনেক শুনিয়াছে, আজ আমার সৌভাগ্য এই তো কাছ থেকে আপনাকে দেখলাম। আচ্ছা আচ্ছা, খুব খুশি হলাম। এখন খবর বলো। শেঠজির সাথে সোনা বেচা ফাইনাল হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ ঠিক। কাল শেঠজি আমাদের হাতে নগদ টাকা তুলে দেবে, বিনিময়ে আমরা শেঠজির হাতে সমস্ত সোনা তুলে দেব। তুমি ঠিকই বলেছো বিচ্ছু, আমার কোনো আপত্তি নেই। তাছাড়া সোনা তো এখনো তোমার গোডাউনেই আছে, যত তাড়াতাড়ি সম্ভব বিক্রি করে ফেলাই ভালো। দেরি হলে বলা তো যায় না কখন কি ঝামেলা হয়ে যায়। কারেক্ট। তবে এত বড় খুশির খবর তো আর কালী মুখে থাকা যায় না। লা 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 লা। গান বাজনা ছাড়া জমবে না, কি বলেন শেঠজি? সেই কথা, সেই কথা। এত বড় কারবার হবে আর গানা বাজানা হবে না, এত হবে কি হবে, শুধু নাচ গানই নয়, আরো অনেক কিছুই হবে। আমি কোথায়? আমি এখানে কেন? আমার সঙ্গে কয়দি পোশাক, আমার নাম্বার 303। এদিকে এসো, তাড়াতাড়ি এসো, এটা খোলো খোলো। আরে রাজু ভাই এমন করছো কেন? রাজু? আরে আমি রাজু না, বিচ্ছু। আরে কালকে রাইতে তো আমাদের সাথে ডাল রুটি খাইছো। এই মিয়া, আমি কখন ডাল রুটি খেলাম? না, আমি ডাল রুটি খাইনি। আরে কাল রাতে তো মুরগির রোস্ট খেয়েছি, কাবাব খেয়েছি, বিদেশি মদ খেয়েছি, হুইস্কি খেয়েছি। তাহলে স্বপ্নে খেয়েছো? আরে কি হবে তো, তাই মাথা খারাপ হয়ে গেছে। একদম সব যাই। ফাঁসি না ভাই, আমাকে ফাঁসি দিও না, আমি বিচ্ছু, আমি রাজু না, আমি রাজু না। যেভাবে হোক বিচ্ছুকে খুঁজে বের কর। আরে হঠাৎ করে ও কি পৃথিবী থেকে গায়েব হয়ে গেল নাকি? আরে বিচ্ছু, এসো 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 বিচ্ছু। আরে তুমি তো আমার রিজার্ভ ব্যাংক। আমি তো ভেবেছিলাম তুমি আমার সাথে বেঈমানি করে চিরদিনের মতো পালিয়ে গেছো। তোমার মনে রাখা উচিত। বিচ্ছু, আমি তোমাকে প্লাস্টিক সার্জারি করে বিচ্ছু থেকে রাজু বানাবো। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আমি নতুন জীবন দেব। তোমার পেছনে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে প্লাস্টিক সার্জারি করিয়ে তোমার চেহারা বদলে তোমার মতো বিচ্ছুকে নকল রাজু বানিয়েছি। আমি সাকসেসফুল। হ্যাঁ, এবার
এবার আমি সবাইকে দেখিয়ে দেব চিটিংবাজি কাকে বলে। তার বিনিময়ে আমি যেমন ফায়দা লুটেছি, তেমনি তোমাকে দিয়েছি নতুন জীবন। আমি জানতাম তুমি কোনো দিন আমার সাথে বেঈমানি করতে পারো না। তুমি আমাকে থাপ্পড় মারলে বিচ্ছু? আমি বিচ্ছু নই, আমি ইঞ্জিন ড্রাইভার রাজু। তুই আমি নকল রাজু নই, আমি আসল রাজু। এসব কি বলছিস? আমি তোকে চিরদিনের জন্য অন্ধ করে দেব। তোর চোখ থাকতে তুই কাউকে চিনবি না, কে রাজু আর কে বিচ্ছু। তোর ফাঁদে তোকেই পড়তে হবে চাকরদার। তুই বিচ্ছু না, রাজু? তুই নিশ্চয়ই আমার সাথে রসিকতা করছিস। আরে রাজু তো জেলে। ও ঠিকই বলেছে, ও বিচ্ছু না রাজু। রাজু এতদিন জেলে ছিল, কিন্তু এখন বিচ্ছু জেলে আছে। শুধু তাই নয়, খুনের দায়ে বিচ্ছুর ফাঁসি হবে। তুমি এসব কি বলছো? হ্যাঁ বেঈমান শ্বশুর আব্বা যান, ভাইয়া ঠিকই বলেছে। আপনার চক্রান্তের খেলা শেষ হয়ে গেছে। এক্ষুনি এই মুহূর্তে আমি তোমাকে গ্রেফতার করতে পারি, কিন্তু আমি তা করব না। কারণ প্রথমে আমাকে একজন নির্দোষ নিরপরাধ ব্যক্তিকে ফাঁসির হাত থেকে বাঁচানো ফরজ হয়ে দাঁড়িয়েছে। আর তুমি এখন থেকে প্রতিটা মিনিট, প্রতিটা মুহূর্ত অপেক্ষা করতে থাকো, কখন তোমার হাতে হাত করা পড়ে তোমাকে গ্রেফতার করব। ইন্সপেক্টর, তুই আমার বাড়িতে এসে আমাকে ধমক দিচ্ছিস? আমার হাতে হাত করে পড়াতে চাস? তোর এত বড় সাহস! আরে শুধু এই শহরেই নয়, গোটা দেশ আমার কথায় ওঠে আর বসে। আমার হাতের একটি আঙ্গুলের ইশারায় গোটা দেশ নাচতে থাকে, নাচে। আমার ক্ষমতার বাহাদুরি দিয়ে আমি যদি তোকে কাফন পরাতে না পারি, তাহলে আমার নাম হেকমত চাকলাদার বদলিয়ে কুত্তা চাকলাদার রাখবো। হ্যাঁ, কুত্তা চাকলাদার রাখবো। আমার শ্রদ্ধেয় হবু শ্বশুর কুত্তা আব্বাজান, আপনি নিজের হীন স্বার্থের জন্য চক্রান্ত করে সুপরিকল্পিতভাবে রাজু ভাইকে যেভাবে জেলে পাঠিয়েছিলেন, আমরাও তার দাঁত ভাঙা জবাব দিয়ে ঠিক একইভাবে আপনার প্রিয় লোক বিচ্ছুকে জেলে পাঠিয়েছি। আইন আর বিচারের সংগ্রাম শেষ হয়ে গেছে। এবারের সংগ্রাম মানুষরূপী শয়তানের বিরুদ্ধে প্রকৃত মানুষের সংগ্রাম। আর এই সংগ্রাম চলতেই থাকবে যতদিন তোমার মতো শয়তান লোকের পাপের শাস্তি না হয়। চলো। শাবাশ তিন বাহাদুর, তোমরা বিচ্ছুকে ফাঁসিতে ঝোলাতে চাও, কিন্তু আমি বিচ্ছুকে ফাঁসিতে ঝুলতে দেব না। গাঙ্গুয়া! শাবাশ, চলো। আরে বিচ্ছু, আমি তোমার দিন কোনোদিনও শোধ করতে পারবো না চাকলাদার। বিশ্বাস করো, আমি কোনোদিনও তোমাকে টাকা সোনার ভাগ দিতাম না। কিন্তু কিন্তু তুমি আমাকে নতুন জীবন দিয়েছ। আমি মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন তোমার সাথে বেইমানি করব না। হ্যাঁ, কথা দিলাম। ঠিক আছে, তারই প্রমাণ হবে আজ। কিন্তু আর দেরি করা ঠিক হবে না। পুলিশ পৌঁছানোর আগেই টাকা আর সোনা নিয়ে এ দেশ ছেড়ে পালাতে হবে আমাদের। কিন্তু তার আগে বলো, টাকা আর সোনা কোথায় লুকিয়ে রেখেছো? হ্যাঁ, আমি তোমার কাছে মিথ্যে বলবো না। যে কথা আমি জীবনে কোনোদিন কাউকে বলতাম না, আমি সত্যি করে বলছি। শ্যামপুরে আমার জঙ্গলবাড়ির গোপন আস্তানায় যেভাবে টাকা আর সোনা লুকিয়ে রেখেছি, সেখানে আমার অনুমতি ছাড়া
কাক পক্ষীও যেতে পারবে না। হ্যালো, পলাশ ভাইয়া, আমি শিউলি বলছি। জেল ভেঙে আমার বাবা বিচ্ছুকে নিয়ে এসেছে। বিচ্ছু আর আমার বাবা শ্যামপুরের জঙ্গল বাড়িতে বিচ্ছুর আস্তানায় যাচ্ছে। ওখান থেকে টাকা সোনা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, তোমার কথা মতো আমি সব ব্যবস্থা করছি। দেখো চাকলা, তোমারই মেয়ে তোমাকে পুলিশের হাতে তুলে দিয়ে তোমার মৃত্যু কামনা করতে এসেছে। আরাম যদি দুনিয়ার সব মেয়েরা নামাজ পড়ে আর মুনাজাত করে আল্লাহর কাছে দোয়া করে তার বাবা যেন অনেক দিন বেঁচে থাকে, আর তুই আমার মৃত্যু চাস। তোর মতো মেয়ের আমার প্রয়োজন নেই। সব মেয়েরাই আল্লাহর কাছে মোনাজাত করে যাতে করে বাবা অনেকদিন বেঁচে থাকে, কিন্তু তোমার মতো চোরা কারবারি বাবার জন্য মোনাজাত করবে পুলিশের হাতে ধরা পড়ার জন্য। কারণ তুমি সমাজের শত্রু, দেশের শত্রু। আমি তোকে গুলি করে মেরে ফেলবো। আমি তোমার একমাত্র মেয়ে, আমি জানি তুমি আমাকে মারতে পারবে না। এই, আমি তো তোর বাবা নই, আমি তোকে মারতে পারবো। নিয়ে যাও ওকে।
সবাইকে নিয়ে চলো। এই লুট করা টাকার বাক্সগুলি এখানে? স্যার, সমস্ত টাকা সোনার বাক্সগুলি এই ঘরের মধ্যেই আছে। সব দরজার সামনে সেন্ট্রি রাখো, আর সমস্ত মালামালের সিজার লিস্ট করো। ঠিক আছে স্যার। এই, Yes, sir. এদেরকে নিয়ে যাও। এই চলো। রাজু ভাই, একদিন তুমি আমাকে ওর নতুন মা বলে ডেকেছিলে, আজ থেকে আমি তোমাকে আমার ছেলের নতুন মা বলে ডাকবো। ওকে আমি তোমার হাতে তুলে দিতে চাই। তার আর দরকার হবে না ভাবি, আমি একটা খুশির সংবাদ নিয়ে এসেছি। কিসের খুশির খবর ভাই? আমি ডাক্তারের রিপোর্ট নিয়ে এসেছি। শিমুল খুব শিগগিরই মা হতে যাচ্ছে। তাই নাকি? তাই তো সত্যি তো একটা খুশির খবর। থামো, এর চাই তো আমার কাছে অনেক বড় খবর আছে। সেটা আবার কি? সেটা হচ্ছে আমার ছেলের নতুন মাকে আর নতুন করে বাচ্চা লালন পালনের ট্রেনিং নিতে হবে না। আমাদের ছেলেকে দিয়ে শিমুলের বাচ্চা পালনের ট্রেনিং হয়ে গেছে। আসো না।